সরকারকে এটার জন্য কৃতিত্ব দিতেই হয়। আপনি তো ভিন্নভাবে ব্যাখ্যা করছেন, আসলে কি সরকারকে কৃতিত্ব আমরা দেব কিনা? আর এখানে তো মানবিক সহায়তার যে প্রসঙ্গটি আছে, আমাদের তো মানবিক সহায়তাও করা উচিত পার্শ্ববর্তী দেশ হিসেবে, একেবারে দায়িত্বটা উড়িয়েও দেওয়া যায় না। ধন্যবাদ। সব দিক নিয়েই আলোচনা করতে চাই। প্রথম কথাটা হচ্ছে প্রফেসর শহীদুজ্জামানের তিনি যে পিকচারটা ড্র করার চেষ্টা করলেন, এটা যদি সঠিক হয়, আমরা প্রথম আমি তার বক্তব্যের মধ্যে এক জায়গায় একটু স্ববিরোধিতাও দেখছি। স্ববিরোধিতা কোথায়? এমন একটা পদক্ষেপ আমরা নিচ্ছি যেটা আমেরিকা এবং ইউএন সাপোর্ট করছে এবং এটা আমেরিকা সঠিক মনে করছে বলে আমরা করব। এর মধ্যে আমরা 3 ডিভিশন সোলজার যদি ওখানে রাখি, তার আমরা এবং ভাইয়া যেটা বলছেন যে আমরা আরাকান আর্মিকে আউটনাম্বার করতে চাই, 25,000 সোলজার, তাদের সংখ্যা যেহেতু কম, তার আমরা রাখাইনে প্রয়োজনে সেই করিডোর বা আরও কিছু যদি আমরা করতে চাই, আমরা সেইভাবে প্রস্তুত থাকছি। আচ্ছা, যে ইন্টারেস্টটা আমেরিকাকে সাপোর্ট করবে, এবং আমেরিকা এই অঞ্চলে আসার উদ্দেশ্যটা কি? আমেরিকা তার বার্মা অ্যাক্ট বা এই জান্তার বিরুদ্ধে তার লড়াই কেন শুরু করেছিল, কেন সাপোর্ট দিতে শুরু করেছিল যারা লড়াই করছে তাদেরকে, সবাইকে, সব বিরোধী গ্রুপকে। ইভেন ওই যে এনইউজি গভর্নমেন্ট যেটা হয়েছিল, সেটা ইউরোপের অনেক দেশ এটাকে স্বীকৃতিও দিয়েছে। উদ্দেশ্য হচ্ছে চায়নাকে কমব্যাট করা। আমেরিকা এখানে যাবতীয় স্টেপ নেবে চায়নাকে কমব্যাট করার জন্য। এবং এই রাখাইন অঞ্চলে আমেরিকার স্বার্থ হচ্ছে এটাকে কেন্দ্র করে চায়নার ডিপ সি পোর্ট, তার গ্যাস পাইপলাইন, তার ইকোনমিক জোন সবই আছে। সুতরাং আমেরিকার স্বার্থ হচ্ছে চায়নাকে এখানে ইন্টারাপ্ট করা। তাহলে বাংলাদেশ যদি আমেরিকার হয়ে সেখানে যায়, চোখ বন্ধ করে সেটা চায়নার স্বার্থের বিরুদ্ধে যাবে। কিন্তু এই সরকার তো চায়নার সাথে ভালো সম্পর্ক মেইনটেইন করছে। আমি সেই জায়গায় আসছি। তো এখন এখানে গেলে এটা চায়না পছন্দ করবে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চায়না এখানে খুবই ব্রিলিয়ান্ট একটা খেলা খেলেছে বলা যায়। তারা প্রথম থেকেই তো যেটা হয়েছে, তারা তাদের জান্তা সরকারের পক্ষে সবসময় ছিল। কিন্তু একটা ঘটনা হলো, যখন এই অঞ্চলে বিরোধীরা অনেক ভালো করতে শুরু করে, এই মুহূর্তে যে আরাকান আর্মি আছে, আরো 2 গ্রুপ নিয়ে তাদের একটা 3 ব্রাদারহুড অ্যালায়েন্স আছে। সেই অ্যালায়েন্সটা 19 সালে তৈরি হলো, 23 সালের 27 অক্টোবর 1027 অপারেশনটার নাম ওরা এইভাবে দিয়েছে, অপারেশন 1027, মানে 10 মাসের 27 তারিখ 23 সাল। এটা পুরো চায়না পেট্রোনাইজড। এবং ও যখন দেখলো যে এই অঞ্চলটা জান্তার হাতছাড়া হয়ে যেতে পারে, চায়না কিন্তু তখন আরাকান আর্মির সাথেও তার সম্পূর্ণ সিরিয়াস সম্পর্ক তৈরি করে ফেলেছে। ফলে এই আরাকান আর্মি বা বাংলাদেশ যদি আমেরিকার পেট্রোনাইজড কোনো পদক্ষেপ নিয়ে এই অঞ্চলের নিয়ন্ত্রণ বাংলাদেশ সহ নেয়ার চেষ্টা করে, সেটা চায়নার স্বার্থের পক্ষে যায় না। তাতে যেটা দাঁড়াবে, এই যে আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড সহ যা বললাম, ধরুন বাংলাদেশের ভেতরে তাতমা দাও, তাদের মিলিটারি যদি এই রাখাইন পর্যন্ত এখন আসা কঠিন হয়, তারা তো এয়ার স্ট্রাইক করতে পারে। এবং বাংলাদেশের ভেতরে যদি একটা ম্যাসিভ এয়ার স্ট্রাইক হয়, আমাদের মতো একটা সার্বভৌম দেশের এটার বাইরে থাকা কিন্তু কঠিন হবে। এর আগে আমরা দীর্ঘদিন চুপচাপ ছিলাম, আমাদের এখানে মর্টার শেল এসে পড়েছে, ওদের ছোঁড়া গুলিতে আমাদের মানুষ মারা গেছে, মর্টার শেলে মানুষ মারা গেছে। শেখ হাসিনার সময়ের কথা বলছি। বাংলাদেশের এয়ার স্পেস আমি একবার গুনে দেখেছি, 17 সালের রোহিঙ্গা ইনফ্লাক্সের পর থেকে 30-35 বার আমাদের এয়ার স্পেস ওরা ভেঙেছে। আমাদের ওখানে ওদের হেলিকপ্টার, যেহেতু ওরা স্টেপ নিচ্ছে, গানশিপগুলো আবার ঘুরে এদিক দিয়ে বাংলাদেশে ঢুকে তারপর আবার ওইদিকে রিটার্ন করেছে। সো আমরা কিন্তু ওই জায়গায় যাব। এবং যদি বাংলাদেশ আমেরিকার হয়ে এরকম কিছু করে, জান্তার উপর এখনো চায়না খুব সিরিয়াস প্রভাব আছে, তারা এখানে কিন্তু একটা অ্যাকশন নেওয়ানো আদৌ কোনো সমস্যার কিছু হবে বলে আমি মনে করি না। হিউম্যানিটেরিয়ান সাহায্যের কথা যেটা বলছেন, আমি খুব সহজে মনে করি সেটা হচ্ছে আপনার হিসাব করতে হবে। প্রথম কথাটা হচ্ছে এই মুহূর্তে গত 23 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত 1,30,000 রোহিঙ্গা আরও বাংলাদেশে এসছে। এই রোহিঙ্গারা কিন্তু কোনো রকমেই দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের জন্য আসেনি। এই জিনিসটা একটু বলে রাখা দরকার। রোহিঙ্গারা কিন্তু একটা ডিজাস্টারাস ভুল করেছে। আমি মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের কথা বলছি, যে 5 থেকে 6 লাখ আছে। শেষ মুহূর্তে আরাকান আর্মির সাথে যখন ফাইট হচ্ছে, জান্তা সরকার এদেরকে লোভ দেখিয়েছিল, তুমি যদি আমার হয়ে যুদ্ধ করো আরাকান আর্মির বিরুদ্ধে, তাহলে তোমাকে আমরা বৈধতা দেব, যে বৈধতার জন্য তারা ফাইট করছে। তারপর যেটা হয়েছে, এরা এদের সাথে যুদ্ধ করলো শেষ মুহূর্তে এবং পরাজিত হলো। পরবর্তীতে আরাকান আর্মি এই রোহিঙ্গাদের উপর আক্রমণ করেছে এবং ওখানে একটা জেনোসাইডের ঝুঁকি আছে বলে বলা হচ্ছে। যে কেউ সার্চ করলে দেখবেন প্রচুর রোহিঙ্গা মারা পড়েছে, টর্চার্ড হয়েছে, যে কারণে এখনো রোহিঙ্গা আসছে ওই কারণে আসলে। সুতরাং এটা আমরা মানবিক সহায়তা দিলেই সেটা হয়ে যাবে তা না। দ্বিতীয় কথাটা হচ্ছে, হ্যাঁ, যদি ওখানে দুর্ভিক্ষ পরিস্থিতি হয়, আমি একমত যে ওখানে রাখাইন যারা আছে, বুদ্ধিস্ট যারা আছে, তাদেরও এখানে চলে আসার একটা প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু আপনি আসলে তো ট্রেড অফ করেন, তাই না? আপনি আসলে ওজন দেন, ও এখানে আসাটাকে আমি কিভাবে নেব, আর আমি একটা
পুরোদস্তুর যুদ্ধের ঝুঁকির মধ্যে, এবং কোন সময় বাংলাদেশের মিলিটারি ক্যাপাবিলিটি কতটুকু আছে সেটা নিয়ে ডিবেট হতে পারে। এটা সত্য যে তাতমাদাও মানে মিয়ানমার সেনাবাহিনীর এই মুহূর্তে তারা দীর্ঘদিনের লড়াইয়ে জর্জরিত হয়ে আছে। বাংলাদেশের মিলিটারি টু সাম এক্সটেন্ট একটু ভালো অবস্থায় আমরা ধরতেও পারি, যদিও গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে কিন্তু আমরা একদম কাছাকাছি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে ইকোনমিক অবস্থা, একটা যুদ্ধর ব্যয় কিন্তু অকল্পনীয় খরচের একটা ব্যাপার একটা যুদ্ধ। সুতরাং সেই যুদ্ধ করে, এবং এটা যদি একটা খুবই মানে বর্ডার রিলেটেড যুদ্ধ হয়, ম্যাসিভ যুদ্ধের কথা বলছি না, সেটাও আমরা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে আসলে পারি না। বলা হতে পারে এখন আমেরিকা যদি এটার পার্ট হয়, আমেরিকা সাহায্য করবে। তারপরও আমি সেই কথাটা বলতে চাই যে এটার মধ্য দিয়ে আমরা যদি ঢুকে যাই, বাংলাদেশের সামনে একটা সেই অর্থে নির্বাচিত সরকার নেই। আমাদের এই সরকারের ম্যান্ডেট আছে কিন্তু নির্বাচিত না, যে সরকারটা ইভেন ডিসেম্বরের মধ্যেই চলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রধান উপদেষ্টার কথা যদি সঠিক হয় তাহলে 8 মাসের মধ্যেই নির্বাচন হতে পারে যদি লিস্ট সংস্কার হয়। তো সেই সরকার এই ধরনের একটা ব্যাপারে জড়ানো, এবং যেখানে একটা মানুষের নির্বাচিত সরকার নাই, এই রিস্কগুলো নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখন নেই। আর আমি সৌভাগ্যের ব্যাপারে বলতে চাই, আমেরিকা তার একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বাংলাদেশের ওপর দিয়ে চাপিয়ে যদি করতে চায়, অনেক দেশ রাজি হবে না। এই যে আমরা অনেকে রাজি হতে চাইছি না, এটাকে আমি সৌভাগ্য মনে করি না। একটা এক্সাম্পল দেওয়া দরকার। ধরুন চায়না বাংলাদেশে মোংলা পোর্টে ইনভেস্ট করবে, সরকার বিরাট গলা চড়িয়ে বলছে আমরা মোংলা পোর্টে ইনভেস্টমেন্ট পাচ্ছি। হাস্যকর কথা, কারণ হচ্ছে মোংলা পোর্টের ইনভেস্টমেন্ট একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। চায়না তার যে পোর্টগুলোকে কানেক্ট করছে, স্ট্রিং অফ পার্টস, যত পোর্টে সম্ভব সে যেতে চায়। সে তিস্তার জন্য টাকার বস্তা নিয়ে কিন্তু বসে থাকবে, কারণ এটা তার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। সো ওটা করা মানে আমাদের ক্রেডিট না, রাদার আমরা তাদেরকে একটা ল্যাভারেজ দিচ্ছি। আমেরিকার হয়ে যদি এই কাজটা আমরা করতে রাজি হয়ে থাকি, সৌভাগ্য না, আমরা আমেরিকাকে ল্যাভারেজ দিচ্ছি, এবং এটা আমাদের বিরাট বড় ঝুঁকির বিনিময় বলে আমি মনে করি।